স্বাগত জানাচ্ছি উচিত কথায়। অনেকদিন পরে আপনাদের সঙ্গে আবার উচিত কথায় দেখা হলো। জুলাই আন্দোলন, ছাত্র জনতার অভ্যুত্থান, হাসিনা সরকারের পতন, পলায়ন, অন্তর্বর্তী সরকার গঠন, সবকিছুর এক বছরের হিসাব নিকাশ শুরু করতে পারি। এখন আমরা এক বছর হতে আর দিন দুয়েক, তিনেক, চারেক বা পাঁচেকই বাকি। 24-এর বড় প্রাপ্তি অবশ্যই জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে বছরের পর বছর ক্ষমতায় চেপে থাকা একটি সরকারের পতন তো বটেই। 5 আগস্ট পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগ আর দেশের মাটিতে প্রকাশ্য হতে পারেনি। তারা বিতাড়িত হওয়ার পর দৃশ্যপটে আসেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। তিনি ও তার পরিষদের বড় সাফল্য হিসাবে আমরা দেখতে পাচ্ছি দেখানো হচ্ছে নানা কিছু। তার মধ্যে যেটা নিয়ে সবচেয়ে বেশি কথা হতে পারে সেটা হচ্ছে সবজির দাম কম। অবশ্য এর উল্টো পিঠে রয়েছে আলু, পেঁয়াজ, টমেটো চাষিরা নাকি নিঃস্ব হয়ে যাচ্ছেন, কেউ কেউ বলছেন। আবার অনেকে আমরা দেখতেও পাচ্ছি লোকসানে পড়ে ঋণে থাকা একাধিক কৃষকের আত্মহত্যার খবরও। তবে প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের অতি সক্রিয়তার কারণে এসব খবর আড়ালে চলে যাচ্ছে। সামনে আসছে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। তিনি আমাদের উপর 35% ট্যারিফ আরোপ করেছিলেন। সেই 35% ট্যারিফ থেকে এখন ট্যারিফ নেমে এসেছে 20%-এ। সেটা সরকারের বড় সাফল্য হিসাবে বিবেচিত হচ্ছে। কিন্তু সরকারের বড় সাফল্যকে আমরা বড় সাফল্য বলতে পারতাম যদি এই নিয়ে সরকারের মধ্যে নানা ধরনের ঢাক গুড়গুড় না থাকতো। সরকার কিন্তু এই আলোচনার জন্য, এই সাফল্যের জন্য সাবাসী দিচ্ছে এখন বাণিজ্য উপদেষ্টা থেকে, কিন্তু সেখানে অনেকদিন ধরে নিরাপত্তা উপদেষ্টাও ছিলেন। তিনি নাকি অনেক কথা বলেছেন এবং সেইটার মধ্যে নাকি নানা ধরনের গোপনীয়তাও ছিল। সেই গোপনীয়তার কারণে এবং গোপনীয়তা ভঙ্গ করার কারণে একজনের চাকরিও চলে গেছে। সেটা কেন গেছে, কিসের বিনিময়ে আমরা 35% থেকে 20% পেলাম, সেটা এখন অবশ্য আমরা জানতে পারছি না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব অবশ্য বলছেন কোনো ধরনের সামরিক চুক্তি তিনি করেন নাই। এখন তিনি তো আসলে অনেক জ্ঞানী মানুষ। তার কথা মানে 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 একটা স্পিন ডক্টর বলে একটা কথা আছে, সেরকম একটা স্পিন ডক্টর। মানে উনি চুক্তি করেন নাই এ কথা হয়তো ঠিকও হইতে পারে, হয়তো উনি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করছেন, হয়তো উনি এমন একটা কিছু করছেন যেটা চুক্তি ছাড়া অন্যরকম নাম দেওয়া হইতে পারে, আমরা জানি না। তো ঠিক আছে, বেনিফিট অফ ডাউট হিসাবে আমরা ডক্টর ইউনূসকে কিছু পয়েন্ট দেই যে ডক্টর ইউনূস হচ্ছে 35% থেকে 20% কমাইতে পারছেন ট্যারিফ আমেরিকার বাজারে, তার জন্য আমাদের ব্যবসা বাণিজ্য বড় বিপদে পড়বে না, সেইটা কেউ কেউ দাবি করতেছেন। আপনি আমাদের ধন্যবাদ জানবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি আমাদের ধন্যবাদ জানবেন জনাব বাণিজ্য উপদেষ্টা জনাব বশির, এবং আপনি আমাদের ধন্যবাদ জানেন, কিন্তু আমাদেরকে একটু ভালো করে জানায়েন যে আসলে কিসের বিনিময়। আমি আবারও বলি, 35% থেকে যে 20%-এ আনলেন, কিসের বিনিময়, কোনো কিছু বিনিময় করতে হয়েছে কিনা সেটা একটু ভালো করে একটু জানায়েন। এবার আমরা দেখি যে সরকার প্রধান হিসাবে এই এক বছর আপনার কেমন ছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রিয় অধ্যাপক, প্রিয় স্যার, প্রিয় শান্তিতে নোবেল বিজয়ী। আমি দেখতে পাচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি ক্ষমতায় আসার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ প্রতিষ্ঠানগুলো বা তার সামাজিক ব্যবসার শাখা প্রশাখাগুলো যে উত্থান, তা নিয়ে অনেক গণমাধ্যম, সামাজিক মাধ্যম, কিন্তু পরিচিত গণমাধ্যমের মধ্যে নিউ এজ বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে, যাকে আমি বলছি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। একটু চোখ বোলান, এর মধ্যে রয়েছে গ্রামীণ ইউনিভার্সিটি অনুমোদন, গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসের জনশক্তি রপ্তানির লাইসেন্স পাওয়া, গ্রামীণ টেলিকমের ডিজিটাল ওয়ালেট চালুর অনুমতি। মনে হচ্ছে এগুলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট? মনে হচ্ছে এর একটাও মিথ্যা কথা? মনে হচ্ছে এর একটাও আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করি না সেজন্য বলতেছি? আরেকটু সামনে যাই। গ্রামীণ ব্যাংকের আগামী 5 বছরের কর মওকুফ করেছে অন্তর্বর্তী সরকার। গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ার কমিয়ে 25% থেকে 10% করা হয়েছে। আগের সরকার থাকলে 666 কোটি টাকা কর দিতে হতো ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এটা ছিল আদালতের রায়। নিজে ক্ষমতায় আসার পর আদালতের মাধ্যমেই অব্যাহতি পেয়েছেন রাতারাতি। এটা সত্যি যে যে সরকারটা চলে গেছে, যে সরকারটা পালায়ে গেছে, যে সরকারটা পতিত, সেই সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে মামলা দিয়ে নিপীড়ন করেছিল। কিন্তু তিনি নিজে ক্ষমতা আসার পর রাতারাতি যে মামলাগুলি থেকে অব্যাহতি নিলেন, সেটা আইন মেনে, নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মতোই ক্ষমতায় এসে রাষ্ট্রপক্ষ হওয়ার সুবিধা নিয়ে সব প্রত্যাহার করিয়েছেন? অথচ নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্তের উদাহরণ তৈরি করতে ডক্টর ইউনূস মামলায় লড়ার ঘোষণাও দিতে পারতেন। লড়াইয়ের পর জিতলে মামলাগুলো মিথ্যা, সেটা বেশি প্রমাণিত হতো। অনেকেই বলে থাকেন যে বিএনপি ক্ষমতা থাকলে বগুড়া, আওয়ামী লীগ ক্ষমতা থাকলে গোপালগঞ্জ, এরকম করে নাকি অন্তর্বর্তীকালীন সরকার ও চট্টগ্রাম। এই কথা কি আসলে ঠিক? অন্তর্বর্তীকালীন সময় কি চট্টগ্রাম গোপালগঞ্জের জায়গা বা বিএনপির সময়কার বগুড়ার জায়গায় নিছে?
আমরা তো জানি না তেমন কিছু, কিন্তু দুই একটা খবরের দিকে আপনারা দৃষ্টি দেন। এই সরকারের যে উন্নয়ন বরাদ্দ, যে এডিপি, সেইটার অর্ধেকের বেশি এই বছর চট্টগ্রামের জন্য, অর্ধেক, অন্তত অর্ধেকের বেশি না হোক, অর্ধেকের বেশি চট্টগ্রামের জন্য। প্রথম 10 মাসে সেই এডিপির 1,12,000 কোটি টাকার ব্যয় অনুমোদন করা হয়েছে শুধুমাত্র চট্টগ্রামের জন্য। মানে 1,12,000 কোটি টাকা যে ব্যয় অনুমোদন করা হয়েছে, এই উন্নয়ন বরাদ্দের অর্ধেকের মানে অর্ধেক ব্যয় হবে রাজধানী চট্টগ্রামের জন্য। এটা কি কোইন্সিডেন্স যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়ি চট্টগ্রাম? সরকার গঠনের শুরু থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে স্বজনপ্রীতির একটা, আমি অভিযোগ বলবো না, এটা অভিযোগ না, এটা স্বজনপ্রীতি প্রশংসাও হইতে পারে যে আপনি আপনার স্বজনের জন্য ভালো, যে তার স্বজনের জন্য ভালো সে তো ভালোই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারগুলো আপনারা দেখেন, এটা কখনো আত্মীয় প্রীতি, কখনো গ্রামীণ ব্যাংক প্রীতি, কখনো চট্টগ্রাম প্রীতি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নিয়েছেন গ্রামীণ ব্যাংকে নূরজাহান বেগমকে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসডিজির মুখ্য সমন্বয় করেছেন ইউনূস সেন্টারের লামিয়া মুর্শেদকে, নিজের ভাতিজাকে নিয়োগ দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে। ক্ষমতায় এসে প্রধান উপদেষ্টা শুরু থেকেই বলছেন ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছেন, এটা জুলাই মিত্রদের বিভাজন উস্কে দিয়েছে। তিনি সমন্বয়কদের রাজনৈতিক দল গঠনে উৎসাহ দিয়েছেন, যার কারণে এনসিপিকে সরকারি দল কিংস পার্টি বলা আরো সহজ হয়েছে। যখনই তিনি মনে করেছেন যে না তিনি আর কি বলে জানি আর ক্ষমতায় থাকবেন না, তখন তিনি ডেকে বলছেন এনসিপিকে। যখন তিনি বলছেন যে না তার রাজনৈতিক দলগুলির সাথে কথা বলা দরকার, প্রথমে তিনি মাত্র 4 জনের সঙ্গে কথা বলবেন। সেই 4টি পার্টির মধ্যে যে পার্টিটি এখনো অনুমোদন পায় না সেই এনসিপিকে ডাকা হয়েছে। এই জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড, মেটিকুলাস ডিজাইন, রিসেট বাটন, এসব বলে ডক্টর ইউনূস মূলত ষড়যন্ত্র তথ্যকে উস্কে দিয়েছেন পতিত রেজিমের লোকজনের কাছে। এইটার ফল আমরা আজকে দেখতে পাচ্ছি। আজকে আমরা দেখতে পাচ্ছি কখনো নাহিদ বনাম সাদিক কায়ুম, কখনো আসিফ বনাম আর্মি, কখনো উমুক বনাম তুমুক, এগুলি একজনের বিরুদ্ধে। মাহফুজ সাহেব এই সরকার একজন উপদেষ্টা, তার কথাই আপনি ধরেন, তিনি একটা স্ট্যাটাস দিলেন এরকম, নতুন একটা রাজনৈতিক দল বা তার সার্কেলকে ইঙ্গিত করে বললেন, একদম স্পষ্ট, ইঙ্গিত না, একদম স্পষ্ট করে বললেন যে এদের সবাই যখন খাই খাই করতেছে একজন শুধু না খায়া রয়েছে, সেই জন্য তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। পরে আবার তিনি এটা আবার বাদ দিলেন। এই যে কথিত মাস্টার মাইন্ডকে সামনে নিয়ে আসার বিষয়টা এই বিএনপি জামায়াত সহ জুলাই আন্দোলনের অন্য কোনো স্টেক হোল্ডার পছন্দ করে নাই। কোনো অস্থায়ী সরকার, তত্ত্বাবধায়ক সরকার, খেয়াল করেন, কোনো অস্থায়ী সরকার, তত্ত্বাবধায়ক সরকার, জরুরি অবস্থা সরকার কখনোই জাতীয় নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি করে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস অনিশ্চয়তা তৈরি করতেছে না, কিন্তু তিনি কেমন যেন একটা রেঞ্জ রাখেন, ডিসেম্বর থেকে জানুয়ারি, এপ্রিল মাস, ফেব্রুয়ারি মাস, সেটা আবার কার সাথে কথা হইলে কিরকম, সংস্কারের পরে আবার সংস্কার কমিশনের সাথে কথা না কয়েই কিন্তু তারপর আবার এটা তিনি বলেন। আসলে যখন যেইখানে বৃষ্টি হচ্ছে তখন সেখানে ছাতা ধরার একটা প্রক্রিয়ার মধ্যে তিনি আছেন। মানে আবার আরেকটা জিনিস খেয়াল করেন যে ধরেন যেই সরকার, আগের সরকার, তাদের কিন্তু এক ধরনের ভালো পিআরের দরকার আছে, কারণ তারা জনগণের কাছ থেকে ভোট পাবে না, ভোটের জন্য যাবে না। তাদের যত বেশি ভালো পাবলিক রিলেশনস, যত বেশি ভালো কথা বলা যাবে, তত তাদের জন্য এরকম সুবিধা। সেই জন্য তারা পিআর উইংকে খুব স্ট্রং করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কি আসে যায়, উনি কেন এরকম পপুলিস্ট হতে চান, তিনি কেন পিআর দিয়া শুধু ভালো হতে চান? এমন পপুলিস্ট কথা এমন অনেক সময় তিনি বলেন যেগুলির মধ্যে দিয়ে পরে তিনি এর করতেও পারেন না, এর থেকে আবার ফিরেও আসেন। গত বছর ঈদের সময়, গত বছর না মানে 1 বছর হয় নাই আর কি, এরকম একটা সময় ঈদের সময় রোহিঙ্গারা আগামী ঈদ ওইখানে করবে এরকম কথা মনে আছে তো, এখানে একটা করিডোর করবে, এই কথা নিয়ে তারপর অনেক যখন আলোচনা হয়েছে তখন তিনি বললেন সবাই নাকি সর্বত মিথ্যা কথা বলতেছে। জাতীয় নির্বাচন নিয়ে কথায় আসি, জাতীয় নির্বাচন নিয়ে আসলে জাতীয় নির্বাচন নিয়ে এক ধরনের, মানে আমরা জাতীয় নির্বাচন নিয়ে এক ধরনের, আমি এটাকে কেমনে বলি, জাতীয় নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তার কথা আমি কেন বললাম? কারণ হচ্ছে অনেক মানুষই এই প্রশ্ন করতেছে নির্বাচন কি যথাসময়ে হবে। সরকারের প্রেস উইংয়ে 100 বার কইতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলছেন তার বাইরে যাবেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কি বলছেন? জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের জন্য তিনি টাইমলাইনটা কি ঠিক করছেন? তিনি কি আসলে নির্বাচন চান, ক্ষমতা ছাড়তে চান? সবশেষ তিনি মানে কিছু পলিটিক্যাল পার্টিদের সাথে আলাপ কইরা সেই পলিটিক্যাল পার্টি আইসা ঘোষণা করলেন 4-5 দিনের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে, নির্বাচনের তারিখই আসবে, এরকমই বলা যেতে পারে। কিন্তু সেই ঘোষণা কিন্তু প্রেস উইং বললো না, এবং প্রেস উইং নাও করলো না যে না এরকম কোনো আলোচনা হয় নাই। আমরা কিন্তু 4-5 দিন পার হয়েছে, আমরা কিন্তু এখনো
কিছু জানতে পারে নাই। বিএনপি যখন ডিসেম্বরের নির্বাচনের দাবিতে চাপ দিচ্ছিল তখন ডক্টর ইউনূস এনসিপি নেতাদের ডেকে বললেন তিনি ক্ষমতা থেকে সরে যেতে চান। এনসিপি নেতাদের ক্যাবিনেটেও বিষয়টি তুলেছিলেন। এইগুলি আচরণ কি সরকারি, মানে আবার লন্ডনে গিয়া আরেকটা পার্টির মানে জনাব তারেক রহমানের সাথে উনি দেখা করে আইসা বললেন ইলেকশন হইলে ফেব্রুয়ারিতে হইতে পারে। আবার বিদেশি সাংবাদিকদেরকে যখন তিনি মানে কেন তার এই সংস্কার প্রস্তাব, কেন এইসব তার ভালো ভালো কথা তিনি পলিটিক্যাল পার্টির কাছে ছেড়ে দেন না, এই প্রশ্নের উত্তরে তিনি বিদেশিকে বলে আসলেন বাংলাদেশের লোকজন আসলে এত বেশি কেয়ার করে না কার নির্বাচনের ইশতেহার কেমন, বাংলাদেশের লোকজন কেয়ার করে হচ্ছে কে টাকা দিতেছে তাকে ভোট দিয়ে দেয়। সত্যি আপনি এরকম মনে করেন, মানে যে টাকা দিতেছে তার এরকম ভোট দিয়ে দেয়? আমার ধারণা আপনি এরকমই মনে করেন, এবং এই মনে করাটা মানে আমি যে আপনাকে খুব বাদ দিয়ে দিব যে না বাংলাদেশের মানুষ কোনোদিন টাকা দেয় ভোট দেয় না, ভোট বাংলাদেশের মানুষ পবিত্র আমানত মনে করে, এইটা আমি মনে করতে পারি না। মনে হয় আপনি ঠিকই বলতেছেন। এখন পলিটিক্যাল পার্টিগুলি তো এই কাজই করবে, তাই না? টাকা দিবে, বাংলাদেশের লোকজন তো এমনই, তাই না? টাকা দেওয়া ভোট দিয়ে দিবে, তাহলে ভোট দেন না, আপনি থাকেন। আপনি তো ভালো দেশ চালাতেছেন, কিন্তু ভালো দেশ কি চালাইতেছেন আসলে? যেসব বাংলাদেশি লোকজনের কাছে আপনি সাক্ষাৎকার দিচ্ছেন এর মধ্যে প্রধান হচ্ছে নিউ এজের সম্পাদকের সঙ্গে সে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারের ক্ষেত্রে, কারণ এছাড়া এটার আমি কেন প্রধান করতেছি, অনেকেই আপনার সাক্ষাৎকার কিন্তু নিছে, সেই সাক্ষাৎকারের মধ্যে প্রবণতা প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি এরকম মনে হয়েছে। তো নুরুল কবির সাহেব যে সাক্ষাৎকার নিছে সেই প্রশ্নের জবাবে কিন্তু আপনি অকাতরে নিজের ব্যর্থতা, অক্ষমতা, অসহায়ত্ব নানাভাবে ব্যাখ্যা করছেন। এই এক বছরে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস একটু তাকান, আপনি পৃথিবীর সব দেশ মানে আপনার আগের আরেকজন বাঙালি নোবেল পাইছিলেন যার নাম রবীন্দ্রনাথ ঠাকুর, ইনি আমি শুনছিলাম 18 বার নাকি 20 বার এই পৃথিবী প্রদক্ষিণ করছেন। আপনি মনে হয় কয়েকশো বার পৃথিবী প্রদক্ষিণ করছেন, তাই না? আপনার তো পৃথিবীর কোনো দেশে থাকার জন্য, যাওয়ার জন্য আপনার আলাদা কোনো আগ্রহ থাকার মানে কথা না আর কি, জাস্ট খালি বিদেশে ঘোরার জন্য। কিন্তু এই এক বছরে আপনি বিদেশ সফরে যে গেছেন এর মধ্যে 10 বারের বেশি গেছেন। এর মধ্যে রাষ্ট্রীয় সফর আছে, আবার কিছু সফর আমার দেখে মনে হয়েছে ব্যক্তিগত পুরস্কার নেওয়া, মাঝারি মানের কিছু সরকারি রাষ্ট্রীয় কর্মকর্তাদের সাথে অংশগ্রহণ করা, এনজিও ধারার কিছু সম্মেলন ইত্যাদি ইত্যাদি। এগুলিকে রাষ্ট্রীয় সফর হিসাবে দাবি করছে অন্তর্বর্তী সরকার, কিন্তু এগুলি কি আসলে রাষ্ট্রীয় সফর ছিল কিনা সেটা নিয়ে আমাদের ঘোরতর সন্দেহ আছে। এবং আপনি কিন্তু একটা বিশাল প্রেস উইং নিয়ে আপনি বিদেশে যান, এবং এই প্রেস উইং এর কাজ থাকে হচ্ছে আপনাকে সবচেয়ে ভালো দেখানো। এর মধ্যে আমরা নিশ্চয়ই ভুলা যায় নাই, সবচেয়ে সমালোচিত হলো লন্ডনে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার না পাওয়া। আপনার প্রেস উইং প্রথমে বলছিল যে তিনি কানাডা চলে গেছেন, আবার সেই রাষ্ট্রীয় সফরের সব নামে আপনি আসলে তখন বিএনপির প্রধানের সাথে বৈঠক করে আসছেন। মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমি আসলে মানে আমি জিনিসটা কিভাবে বলি, ডক্টর মোহাম্মদ ইউনূসের থেকে আমাদের আশা আসলে অনেক 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 গুণ বেশি ছিল। কিছু কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা আমি বললাম, ডক্টর মোহাম্মদ ইউনূসের এগুলি দরকার ছিল না। ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেকে বলে থাকেন, কেউ তার সাপোর্টাররা বলতেছেন আমারে যে ভাই উনি তো কয়দিন পর অবসরে চলে যাবেন, অবসরে যাওয়ার পরে উনি যেসব কাজ করবেন সেই কাজগুলি নাইলে তিনি গুছাইতেছেন, তো এতে কি অসুবিধা হয়েছে? ভাই ডক্টর মোহাম্মদ ইউনূসের কি কাজের অভাব? তিনি কাজ করতে চাইতেছেন। 80 বয়সের বেশি, 82-83 বছর বয়সের একজন প্রবীণ মানুষ, সারা পৃথিবীতে চেনা মানুষ, তিনি এগুলি করবেন? এইটা যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সেটা তিনি বুঝবেন না। তিনি বলেন যে গ্রামীণ হচ্ছে তিনি তো গ্রামীণের মালিক না, তো তিনি তো গ্রামীণের ট্রাস্টি। গ্রামীণে একটা লোকের নিয়োগ হয় তার চাওয়া ছাড়া, আপনি আমারে বলেন তো গ্রামীণের মালিক হওয়া কাকে বলে? মানে কেন? মানে গ্রামীণের নামে আপনি যখন একটা ম্যান পাওয়ার প্রতিষ্ঠান নেন, একটা ইউনিভার্সিটি নেন, একটা ইয়ার মধ্যে নিজে সাইন করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি কি বুঝতে পারেন যে এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়? ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি প্রায়ই বলে থাকেন যে সুযোগ হেলায় হারানো যাবে না। নিজেকে একজন আদর্শ শাসক হিসেবে আদর্শ মডেল হওয়ার সুযোগ আপনি হেলায় হারাইতেছেন না। যাই হোক, আপনার উপদেষ্টাদের মানে অন্যদের কথা একটু আসি। সবচেয়ে আলোচিত উপদেষ্টাদের একজন প্রফেসর ডক্টর আসিফ নজরুলের কথায়। ডক্টর আসিফ নজরুল মানে আপনি আইন উপদেষ্টা হওয়ার পরে আপনি নিজে যত বেশি মানে আমি কি বলবো মানে ভয় ভীতির পরিচয় দিছেন, এত ভীতু লোক আপনি কখনোই ছিলেন না আমার মনে হচ্ছে।
কারণ হচ্ছে আপনি পপুলিস্ট জায়গা থেকে কেউ আপনাকে কোনো কিছু বললে সেগুলিকে আপনি এত বেশি গুরুত্ব দিচ্ছেন এবং গুরুত্ব দিতে দিতে নিজেকে হাস্যকর হিসাবে প্রমাণিত করছেন। আমি হয়তো আপনাকে দুর্নীতিগ্রস্ত বলতে পারবো না, কারণ আমার কাছে প্রমাণ নাই, কিন্তু আপনি যে কত দুর্বল, এবং দুর্বলরা কি করে জানেন? দুর্বলরা হচ্ছে চেয়ারের, ডক্টর আসিফ নজরুল আপনার বলতেছি, দুর্বলরা হচ্ছে যে চেয়ারে বসে, সেই চেয়ারে বসার সুযোগ নিয়ে বিভিন্ন অন্যায় করতে থাকে। উদাহরণ দিই, আমি বিচারকদের সম্পর্কে, মানে বিচারাঙ্গনে আপনি কি করতেছেন সেটার আমি কিছু উদাহরণ দিই। গত মাসে 10 তারিখে, মানে 10 জুলাই আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে 18 জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠায়। তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে সরকারি কর্মচারী অধ্যাদেশ 2018-র 45 ধারা অনুযায়ী। অথচ আইনটির 3 ধারায় স্পষ্ট বলা আছে এই আইনটি বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। প্রফেসর আসিফ নজরুল, আপনি শুনতে পাচ্ছেন? আপনার এই আইন বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আইনটা আবার পড়েন, দেখবেন ওখানে লেখা আছে এই আইনটি বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তো যে আইন বিচারকদের জন্য প্রযোজ্যই নয়, এই আইন অনুযায়ী আপনি বিচারকদের চাকরি নট করে দিচ্ছেন কিভাবে? আদেশে বলা হয়েছে জনস্বার্থে তাদেরকে বাধ্যতামূলক অবসর দিয়েছেন, কিন্তু অনুমান করা যায় এই বিচারকেরা আওয়ামীপন্থী বা তারা আওয়ামী লীগ সরকারের আমলে স্বাধীনভাবে কাজ করেননি, এই অপরাধে তাদেরকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাই না? আপনি যে তাদের সম্পূর্ণ গায়ের জোরে চাকরিটা নট করে দিয়া এটা প্রমাণ করলেন না যে বিচারকরা স্বাধীন নয়। এটা প্রমাণ করলেন না যে বড় সরকার চাইলে যে কোনো বিচারককে যখন তখন চাকরি থেকে অপসারণ করতে পারে। যাদের স্বাধীনতাই নাই তাদেরকে আপনি শাস্তি দিতেছেন স্বাধীনভাবে কাজ না করার অপরাধে। এটা কেমন কথা? সাবেক প্রধানমন্ত্রী বিচারপতি ABM খায়রুল হককে গ্রেফতার করেছেন হত্যা মামলায়, অথচ মুখে বলতেছেন উনার অপরাধ হইল এই যে উনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রায় দিয়ে বাতিল করেছেন এবং রায় টেম্পারিং বা জালিয়াতি করেছেন, তাও উনাকে রায় জালিয়াতির মামলায় প্রসিকিউট করেন, রায় টেম্পারিং করার অপরাধে ওনাকে শাস্তি দেন। তা না করে আপনারা তাকে গ্রেফতার করলেন মার্ডার কেসে, যেটা আমরা সবাই জানি যে একটা মিথ্যা মামলা। রায় টেম্পারিং করা অপরাধ, কিন্তু মিথ্যা মামলায় কাউকে গ্রেফতার করা, মিথ্যা মামলায় সাজা খাটানো অপরাধ না? সেই অপরাধ আপনি এখনো করতেছেন না। শুধু বিচারপতি খায়রুল হক কেন, অনেককেই আপনারা গ্রেফতার করতেছেন মার্ডার কেসে, হাজার হাজার নিরীহ মানুষকেও আপনারা গ্রেফতার করতেছেন মিথ্যা মামলায়। যার বিরুদ্ধে অভিযোগ দুর্নীতির তাকেও গ্রেফতার করতেছেন মার্ডার কেসে, বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যা মার্ডার কেসে অথবা সবগুলি ক্ষেত্রে মিথ্যা মার্ডার কেসে। আইন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল, আপনাকে বলতেছি, গতকালও সাংবাদিকদের আপনি বললেন আপনার সুন্দর বাচনভঙ্গি দিয়ে, সুন্দর শব্দচয়ন দিয়ে, যে এই সরকারের প্রধান 2টা ব্যর্থতা, এক হচ্ছে মব নিয়ন্ত্রণ করতে না পারা, 2 হচ্ছে মিথ্যা মামলা নিয়ন্ত্রণ করতে না পারা। তো এই মিথ্যা মামলা নিয়ন্ত্রণ করা তো আপনার দায়িত্ব ছিল। আপনি যতই বলেন যে মামলা বা থানা পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন, কিন্তু আপনি তো আইন উপদেষ্টা। কি আইনি উপদেশ দিলেন আপনি সরকারকে? বিচারপতি খায়রুল হককে মিথ্যা মার্ডার কেসে গ্রেফতার দেখানো যাবে না, এই উপদেশ কি আপনি দিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে? নাকি উনি যে রায় টেম্পার করছেন এইটা যদি আপনার আদালতে গিয়ে ফাইট করতে হইতো, তাহলে আপনাকে যে পরিমাণ কাজ করতে হইতো, আপনার যে পরিমাণ এক্সপার্টিস থাকতে হইতো, সেটা আপনার নাই, ঠিক না? বা আপনি সেই পথ দিয়ে হাঁটেন নাই। উনি যে অপরাধ করছেন, যেটা আপনি বলতেছেন আমরা দেখতেছি, সেই অপরাধে ওনার বিচার হোক। এটা যদি ওনার অপরাধ হয়, আপনার আইন কর্মকর্তারা সেইটা নিয়ে ফাইল তৈরি করুক। কিন্তু আপনি দেখেন আপনার আইন কর্মকর্তারা, আপনার পাবলিক প্রসিকিউটররা তো আপনার আইন মন্ত্রণালয়ের লোক, তাই না? তারা কিন্তু বিপুল উৎসাহে আদালতে গিয়া মিথ্যা মামলাগুলিতে আদালতে রিমান্ড প্রার্থনা করতেছেন, জামিনের বিরোধিতা করতেছেন। এগুলি আপনার মন্ত্রণালয়ের কাজ না? তারা গিয়া বলতেছেন না যে হ্যাঁ ABM খায়রুল হক মার্ডার করছে, অমুক মার্ডার করছে? যদি আপনারা মুখে বলতেছেন যে এগুলি মানে এই মিথ্যা মামলা, মব, এগুলি আপনার সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। সবচেয়ে, আবার বলি, সম্পূর্ণ বেআইনিভাবে 18 জন বিচারককে বাধ্যতামূলক অবসর দিয়া, চাকরি নট করে দিয়া, কিরকম ভয়ের আবহাওয়া আপনি তৈরি করছেন বিচারকদের মধ্যে, আপনার কোনো আইডিয়া আছে? সব বিচারক এখন এমন ভয়ে আছে যে যে কোনো সময় যে কারো চাকরি নট হয়ে যেতে পারে। ভাই, সবাই তো আপনার মতো এরকম না যে চাকরি আজকে নট হয়ে গেলে কালকে গিয়া অন্য কিছু করে করতে পারবে। কারো এরকম ইচ্ছা নাও থাকতে পারে, কারো এরকম NGO করা, কোনো রকম বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করা, এগুলি তো নাও তার থাকতে পারে। তো এই ভয় নিয়ে এই কোনো বিচারক স্বাধীনভাবে কাজ করতে পারে? কোনো একটা মিথ্যা মামলাতেও ন্যায় বিচার করতে পারবে? আপনি দেখেন উচ্চ আদালতে, একটু আপনি খেয়াল করে দেখেন, উচ্চ আদালতে বিচারক নিয়োগ সংক্রান্ত একটা অধ্যাদেশ আপনারা জারি করেছেন। সেই অধ্যাদেশের আওতায় উচ্চ আদালতের বিচারক বাছাই করার জন্য একটা কমিটিও গঠন করে দিয়েছেন। পত্রিকার খবরে পড়ে জানলাম
যে বিচারক নিয়োগের জন্য 53 জন আগ্রহী প্রার্থীর ইন্টারভিউ নিয়েছে বাছাই কমিটি। 300 জনের বেশি আবেদন করেছিল, তার মধ্যে থেকে শর্টলিস্ট করা হয়েছে 53 জন। কোন ক্রাইটেরিয়নে, কোন যোগ্যতার ভিত্তিতে তাদের শর্টলিস্ট করা হইলো আমরা তো জানতে চাই। আমরা কিন্তু শুনতে পাইতেছি, আপনিও যদি আপনার কানটা আগের মতো খোলা থাকতো তাহলে আপনিও কিন্তু শুনতে পাইতেন যে যোগ্যতর অধিক কোয়ালিফাইড বাই সিনিয়রদের বাদ দিয়ে সম্পূর্ণ সাবজেক্টিভ স্যাটিসফ্যাকশনের ভিত্তিতে শর্টলিস্ট করা হয়েছে। পুরো প্রক্রিয়াটার ভিতরে স্বচ্ছতা তো কোথাও নাই। আমরা সেই আগের তিমিরে আছি বলে মনে হচ্ছে। বিচারাঙ্গনের অবস্থাটা হচ্ছে এরকম। আর বাকি কথাগুলি আমি আপনারে না বললাম জনাব আসিফ নজরুল, আপনি আমার খুব প্রিয়, আপনি আমার সাংবাদিকতাতেও আপনি অনেকদিন বা বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য আপনি স্মরণীয় হয়ে থাকবেন। কিন্তু আপনার এই সময়টা, এই যে 1 বছরের কাছাকাছি সময়টা আপনি আবার একটু রিভিজিট করেন। যদি আপনি কিছু নম্বর দিয়ে আপনি দেখেন তো বিচার বিভাগটা আপনি কি করছেন, কি করতে চাইছেন বা কি করছেন একটু দেখেন, হ্যাঁ প্লিজ। এবার আসি এই সময় সবচেয়ে দাপট বেশি উপদেষ্টা আরেক আসিফ, জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার কথায়। জুলাই আন্দোলনের জীবনে মায়া ত্যাগ করে ফ্রন্ট লাইনে ছিলেন, নেতৃত্ব দিয়েছেন আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। তার নেতৃত্বের কথা সবাই যারা যারা তার সঙ্গে ছিলেন তারা সবাই স্বীকার করেন। তারা বলেন যে তার একটা তার একটা দৃঢ় ভূমিকা সেই সময়ের জন্য, তার নেতৃত্বের কথা সবাই বলেন। সমন্বয়ক হিসেবে, ছাত্র প্রতিনিধি হিসেবে তিনি ক্যাবিনেটে আছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে গুরুত্বপূর্ণ দপ্তর পেয়েছেন, সেই হিসাবে সবচেয়ে দাপুটে উপদেষ্টাও বটে। আবার কাজে কর্মেও দাপটের পরিচয় দিচ্ছেন। তার বিরোধিতার কারণেই আদালতের রায় পেয়েও বড় রকম চাপ প্রয়োগ করেও দক্ষিণ ঢাকার মেয়র হিসেবে শপথ নিতে পারেননি ইশরাক হোসেন। আসিফের মধ্যে কেউ কেউ পলাতক ওবায়দুল কাদেরের ছায়া দেখতে পান। পোস্ট দিয়ে ছবি তোলার চর্চা আছে, তবে কাদেরের চেয়ে কিছুটা কম। তবে হেলিকপ্টার কাণ্ডে আবার কাদেরকে ছাড়িয়ে গেছেন বলে কেউ কেউ বলছেন। গেল শীতকালে আসিফ 6 দিনে 28 বার হেলিকপ্টার চড়েছেন, যার মধ্যে উত্তরবঙ্গে শীত বস্ত্র বিতরণ ও উন্নয়ন কাজ পরিদর্শনের ব্যাপারগুলি ছিল। স্থানীয় সরকার উপদেষ্টা রাজনীতির মধ্যে পলিটিক্স করে বেড়াচ্ছেন ক্ষমতা থেকে। ইয়েস, রাজনীতির মধ্যে তিনি পলিটিক্স করে বেড়াচ্ছেন। ক্রিকেট মাঠে গেলে তার নামে মিছিল হয়, সেটা আন্তর্জাতিক খেলা হোক কিংবা হোক বিপিএল। বিতর্কিত করে বিসিবি থেকে ফারুক আহমেদকে তাড়াতে যে তার ভূমিকা আছে সেটা দিনে দিনে স্পষ্ট হচ্ছে, কারণ তিনি ক্রিকেটের প্রভাবটা ধরে রাখতে চান। নানা বিতর্ক থাকলেও ফারুকের মধ্যে স্বাধীনচেতা মনোভাব ছিল, সেটা হয়তো আসিফের ভালো লাগেনি। আসিফ ফেসবুক পোস্ট দিয়ে কখনো মবকে উৎসাহ দিচ্ছেন, কখনো এনসিপির কর্মসূচি জমাতে পরোক্ষ ভূমিকা রাখতে চাইছেন, কখনো বিএনপির নিন্দামন্দ করছেন, কখনো হাসনাত কখনো আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া আসলে সরকারে আছেন না এনসিপিতে আছেন সেটা অনেক সময় তিনি আলাদা করতে পারেন না। তিনি আলাদা করতে পারেন কিনা পারেন জানি না, আমরা আলাদা করতে পারি না। হাসনাত আব্দুল্লাহ আরেকজন সমন্বয়ক, এনসিপির শীর্ষ নেতাদের একজন, যখন সেনাপ্রধান ওয়াকার সাহেবের সমালোচনা করেন তখন বলা যায় সিন্ডিকেট করে আসিফ ভিডিও বক্তব্য পোস্ট করেছেন, যেখানে সেনাপ্রধান ও প্রধান উপদেষ্টার মধ্যে গ্যাঞ্জাম লাগানোর উপাদানই মুখ্য ছিল। সেনাপ্রধান নাকি ডক্টর ইউনূসকে সরকার প্রধান হিসেবে মানতে চাননি। আমি 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 অনেক উপদেষ্টাকে, একাধিক উপদেষ্টাকে জানতে চেয়েছিলাম যে উনি যে এই কথা বললেন এটাকে আপনারা শুনেছেন, এটা যে উনি বললেন এটাকে আপনারা তার কাছে জানতে চেয়েছেন যে এটা কেমনে উনি বললেন, এটা বলা ঠিক আছে কিনা, আপনারা উৎসাহ দিয়েছেন তাকে। আর্মির সুযোগ সুবিধার বিষয়ে মানুষের ক্ষোভ আছে, কিন্তু কোনো কোনো উপদেষ্টার প্রকাশ্যে জড়িয়ে পড়া মানুষ ভালো চোখে দেখে নাই। এটা একটা ফাংশনাল গভর্নমেন্ট হইতে পারে না যে আপনি তার সাথে একটা এটা সংকট সৃষ্টি করবেন। জুলাইয়ের মাঝামাঝি এনসিপি গোপালগঞ্জ সফরের সময় আসিফ নৌকা প্রতীক নিয়ে নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন। একটা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তিনি একটা কন্ট্রোল রুমে বসে থেকে সরাসরি এটা পর্যবেক্ষণ করেছেন। কেউ কেউ বলেছেন জুস খেতে খেতে তিনি দেখেছেন। তো সেখানে গোলাগুলি হয়েছে, মানুষ মারা গেছে। তো সেইটার দায় তার উপর পড়ে না? তিনি কি তাদের বলছিলেন গুলি করতে নাকি বলছিলেন গুলি না করতে? তিনি কি তাদের কি বলছিলেন আসলে? কেন তিনি ওখানে মনিটর করার জন্য তিনি ওইখানে গিয়ে বসছিলেন? উনি নিজে সরকারে আসেন, খেয়াল করেন, নিজে সরকারে থাইকা মিটফোর্ড হত্যাকাণ্ডকে তিনি প্রস্তর যুগ বলে বিএনপিকে গালি দিচ্ছেন। ভালো, দেশের প্রতিটা হত্যাকাণ্ডের দায় দায়িত্ব যে সরকারের সেইটা কি তিনি জানেন? জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তিনি কি এটা জানেন? কোথায় দুঃখ লাগে জানেন?
আপনার আর আমার, জনাব আসিফ মাহমুদ সজীব ভাই, আপনার আর আমার কয়েকদিন আগে মানে এটা যাই না, আপনিও একটু পুলকিত হয়েছেন বলে আমি শুনছি, আমিও একটু, আমার ভালো লাগছে যে আপনার আর আমার বাবা দাদা একই জায়গা থেকে আসছেন। সেই একই জায়গার তে আপনি ইলেকশন করবেন বললেন, যান, আপনি কি এটা ঠিক কাজ হবে? আজকে আপনি উপদেষ্টা আছেন, আগামীকাল ইলেকশনের তফসিল ঘোষণা পরে আপনি উপদেষ্টা পদ ছাইরা দিয়ে গিয়া সেখানে ইলেকশন করতে গেলেন, বললেন এখন আর আমি উপদেষ্টা নাই, সেটা খুব ভালো কাজ হবে? আপনি কি জানেন জনাব ওবায়দুল কাদেরের দাপটে তার ভাই যেমন ক্ষমতাধর হয়েছিলেন, সেই প্রবণতা সম্ভবত আপনার বাবার উপরেও ভর করেছে? আপনি কি জানেন যে জনাব বিল্লাল হোসেন কুমিল্লার মুরাদনগরে যে অনেকটা অঘোষিত এমপির মতো বা এমপির চেয়ে বেশি ক্ষমতাধর, সেটা এখন স্পষ্ট? আপনি 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 বলছেন যে এটা একটা অজান্তে হয়েছে, তাই না? আপনার অজান্তে হয়েছে জনাব আসিফ, তাই না? যে আপনার অজান্তে আপনার বাবা ঠিকাদারি লাইসেন্স নিয়েছিলেন, আপনি যখন জানছেন তখন এটা আবার বাতিল করা হয়েছে। আপনি এরকম আরেকটা গুরুতর অভিযোগ আসছে যে আপনার বাবা মবের মাধ্যমে তিনজন যে বা তিনটা যে হত্যাকাণ্ড হয়েছে তার হোতাদের অনেকটা রক্ষাকর্তা। আপনি অবশ্য বলছেন যে ওই টিভিটা তো আসলে ইশাক সাহেবের, তো ইশাক সাহেবের টিভি দেখে আপনার আপনার বিরুদ্ধে এগুলো আপনি বলেন নাই, মানে আপনার ঘনিষ্ঠজনেরা বলছে, সেই জন্য এরকম কথাবার্তা ছড়ানো হচ্ছে। মানে আপনি এগুলিকে ষড়যন্ত্র বলে উড়াই দিচ্ছেন। আপনার সাবেক এপিএস মোয়াজ্জেমের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করছে দুদক, তো আপনার এপিএস সাহেবের শত কোটি টাকার দুর্নীতি কি আপনার অজান্তে করা হয়েছে? আপনি এত অজান্তে থাকেন কেমনে? মানে এটা কেমনে সম্ভব? আপনি কেমনে এরকম মানে না জানা থাকেন? মনে করেন এপিএস এর তো নির্বাহী ক্ষমতা নাই, নির্বাহী ক্ষমতা আছে আপনার। আপনি কেমনে মানে 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 কেমনে না জানতে পারলেন যখন আপনার যে আপনার এপিএস আপনার উনি যখন মানে দুর্নীতি করেন? দেখেন, আপনি একটা উপদেষ্টা, আপনার কি হয়, আপনার কিন্তু সরকারি নিরাপত্তার উপর কোনো ভরসা নাই। তো ভরসা যে নাই তার জন্য আপনি অস্ত্রের লাইসেন্স নিছেন, সেই অস্ত্রের ম্যাগাজিন আবার ভুল কইরা বিদেশে যাওয়ার সময় আবার নিয়ে যান। দেশের বিমানবন্দরে ধরা পড়ায় দেশের ইজ্জতটা বাঁচছে, বিদেশে ধরা পড়লে এই দেশে আর ঢুকতে পারতেন কিনা কেউ কেউ বলছে। কিন্তু আপনি কি প্রতিক্রিয়া জানালেন যে ম্যাগাজিন বিষয় ভিডিও কেমনে সাংবাদিকদের হাতে গেল? এটা নিয়ে আপনার খুব আপত্তি হইল। আপনার প্রধান আপত্তি হইল, আপনি একটু অল্প কইরা মোলায়েম একটু সরি বললেন, কিন্তু আপনার প্রধান আপত্তি হইল এটা সাংবাদিকদের কাছে গেল কেমনে। মানে আপনি খেয়াল করেন, আপনার ভয়ে কিছু মিডিয়া আপনার ওই যে বন্দুকের ম্যাগাজিন বিষয়ক প্রতিবেদন কিন্তু তখন প্রত্যাহারও করছে। আপনি চিন্তা করে দেখেন তো একবার, আপনিও একটু আপনার নিজের দিকে তাকান জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আপনি একটু এক বছরে আপনার নিজের দিকে আবার একটু দেখেন, নিজেরা আবার একটু বিবেচনা করেন, দেখেন তো আপনার কত পয়েন্ট আপনি দিতে পারেন। আমার আরেক বন্ধুর কথা বলি, জনাব মোস্তফা সরোয়ার ফারুকী। সত্যি সত্যি বন্ধু, কিন্তু আমরা একই সঙ্গে একই স্কুলে একই ক্লাসে পড়ছি কিছুদিন, ছোটবেলার স্কুল। তো সরকার গঠনের শুরুতে তিনি কিন্তু নিয়োগ পান নাই। কয়েক মাস পরে তারে সংস্কৃতি উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তখন এর তীব্র বিরোধিতা করেছিল ধর্মভিত্তিক দল হেফাজত ইসলামী সহ কথিত তৌহিদি জনতা। ক্ষমতা পেয়ে এই গোষ্ঠীর মন জয় করতে যেন সব কাজ তিনি করতেছেন, তাদের সমর্থনও হয়তো পেতে শুরু করেছেন, কারণ তাকে নিয়ে সে আলোচনা সমালোচনা আর নেই। 5 আগস্ট যখন 32 নম্বরে বাড়ি ভাঙচুর আগুন দেওয়া হলো তখন তা মানতে পারেননি ফারুকী। তিনি দুঃখ ভারাক্রান্ত হয়ে ফেসবুকে পোস্ট করেন, প্রধান উপদেষ্টা শপথ নেওয়ার পর প্রথম কাজ হবে 32 নম্বরে বাড়ি পরিদর্শন। অথচ ফারুকী উপদেষ্টা হওয়ার পর ঘোষণা দিয়ে বুলডোজার অভিযান চালিয়ে 32 নম্বর বাড়ির অবশিষ্ট কিছু যে মাটিতে মিশিয়ে দেওয়া হলো, এই ঘটনায় একরকম মৌনই থাকলেন, যে মৌনতা তার সম্মতিরই লক্ষণ। মানে মানে সরকার যেমন মৌন ছিলেন মোস্তফা সরোয়ার ফারুকী নিজেও। এই 1 বছরে শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য নয়, মুক্তিযুদ্ধের নানা নিদর্শন ধ্বংস করা হয়েছে। এর বদলে কিছু জায়গায় জুলাই স্মারক বসানো হচ্ছে। এসব উদ্যোগের পক্ষে অনেক বেশি সক্রিয় এখন ফারুকী। মোস্তফা সরোয়ার ফারুকের হস্তক্ষেপের প্রতিবাদে, খবরদারের প্রতিবাদে, মৌখিক নির্দেশে কাজের অর্থায়ন দাবির প্রতিবাদে শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে চলে গেছেন সৈয়দ জামিল আহমেদ, যাকে অন্তর্বর্তী সরকারি নিয়োগ দিয়েছিল। অনেকে বলেছেন, ফারুকী নিজেও বলেছেন যে এই নিয়োগ দেওয়াটা নিয়ে নানা ধরনের প্রশ্ন ছিল, জামিল আহমেদ সাহেবের কাজ নিয়েও নানা ধরনের প্রশ্ন ছিল। আমরা কে সত্য বলছেন কে মিথ্যা বলছেন তা এখনো ঠিক জানি না।
আমরা শুধু জানি গত এপ্রিল মাসে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা সংবাদ সম্মেলনে প্রশ্ন করতে এসে 2টি টেলিভিশন মিডিয়ার 2 জন সাংবাদিককে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছিল। আমি অবশ্য এইখানে জনাব মোস্তফা সরোয়ার ফারুকী প্রশ্ন করেছে, প্রশ্ন হ্যান্ডেল করতে দেখেছি। আড়ালে তিনি কিছু করেছেন কিনা সেটা আমাদের জানা নাই, হয়তো তিনি আড়ালে কিছু করেন নাই, কিন্তু সরকার এমন একটা ভয়ের সংস্কৃতি তৈরি করছে যে তারা এই রিস্কই আর নেয় না, এই রিস্ক তারা নেয়ার নেওয়াটা তারা ওয়ার্থ ইট মনে করে নাই। আপনি আরো দেখেন মোস্তফা সরোয়ার ফারুকী যে মন্ত্রণালয়ের সাথে জড়িত, সে চলচ্চিত্রতে যে অনুদান দেওয়া হয়েছে, সেই অনুদান এবার কারা পাইছে, কি হিসাবে পাইছে, কেমনে এটা বিবেচনা করা হয়েছে, কত সময়ের মধ্যে কতজন এটা দেখছে, সেগুলির দিকে একটু দেখেন। আমরা 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 তার বিরোধিতাকারী ইসলামিস্ট রাজনীতিবিদ, কথিত তৌহিদ জনতা, তার বিরোধী ফারুকীর কাজের চ্যালেঞ্জে যারা প্রথম থেকে বিরোধিতা করতেছিল, যে ইসলামী রাজনীতিবিদ, কথিত তৌহিদি জনতা এবং বিদেশে বৈশা যারা তার বিরোধিতা করতেছিলেন, তাদেরকে তুষ্ট করে এখন জনাব ফারুকী কাজ করতেছেন, ঠিক না? তাদেরকে আপনার এখন খুব রাজি খুশি রাখতে হইতেছে। আরেকজনের কথা বলি, তারে আমি চিনি না, তারে বাংলাদেশের যার কথাই জিজ্ঞেস করি তাই সেই চিনে না। তিনি গ্রামীণ ব্যাংকের শীর্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। অধুনা তার পরিচয় মন্ত্রী পদমর্যাদায় স্বাস্থ্য উপদেষ্টা জনাব নূরজাহান বেগম। উনাকে বলা হইতেছে যে একটা থাকে না, ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির একটা উদাহরণ হিসাবে তার নামটা আমরা অনেকদিন মনে রাখবো। নূরজাহান বেগমকে একটু চিনতে চেষ্টা করলাম যে উনার কেরিয়ার এনজিও ভিত্তিক, গ্রামীণ ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, গ্রামীণ ব্যাংক সংশ্লিষ্টতার কারণেই তাকে ক্যাবিনেটে নিয়েছেন ডক্টর ইউনূস। শুরু থেকে এই অভিযোগ রয়েছে। স্বাস্থ্য সম্পর্কিত বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো এত বড় একটা মন্ত্রণালয় পরিচালনার অভিজ্ঞতা তার রয়েছে কিনা এমনটা আমরা জানি না। সম্প্রতি এনসিপি নেতা জনাব হাসনাত আব্দুল্লাহ এসব সমালোচনা করে নূরজাহান বেগমের পদত্যাগ দাবি করেছেন। স্বাস্থ্যখাত দেশের বড় অরাজকতার জায়গা হলেও সেখানে সংস্কারের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না, সব চলছে আগের সিস্টেমেই। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক প্রিয় তুহিন ফারাবী এবং বর্তমান প্রিয় মাহমুদুল হাসানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। স্বাস্থ্য মন্ত্রণালয় জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডের সংখ্যা চূড়ান্ত করতে পারেনি এখন পর্যন্ত। সবশেষ তথ্য অনুযায়ী গণ অভ্যুত্থানে 864 জন মারা গেছে। আহতদের চিকিৎসা নিয়ে নানা নৈরাজ্য হচ্ছে। এই 864 জনেরটা অবশ্য আমি মন থেকে বললাম। সর্বশেষ তারা কি তথ্য দিয়েছেন, সেটা কি আপডেট করেছেন, সেটা আমার কাছে সর্বশেষ তথ্য অনুযায়ী তারা সেটা এখনো আপডেট করেন নাই। আহতদের চিকিৎসা নিয়ে নানা নৈরাজ্য আছে। আবার চক্ষু ইনস্টিটিউটে পঙ্গু হাসপাতালে জুলাই আহতদের একটি অংশ নানা নৈরাজ্য তৈরি করেছে। স্বাস্থ্যসেবাকে জনমুখী, সহজলভ্য ও সর্বজনীন করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবের লক্ষ্যে অন্তর্ভুক্ত সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদন ক্রমে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন নামে কমিশন গঠন করে গত 18 নভেম্বর গেজেট প্রকাশ করা হয়। তারা সুপারিশ জমা দিল, এটা যে অগ্রাধিকারে নেই তা একদম স্পষ্ট। আরো দুইটা সংস্কার কমিশনের কথা আমি আবার বলবো। একটু স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর কথা বলেনি। অনেকেই বলতেছেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত সাহেবের এই কেমন বিকল্প। অন্তর্ভুক্ত সরকারের এক সপ্তাহের মধ্যে বলা যায় উচিত কথার বলি হয়েছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন। তাকে সরিয়ে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয় লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা ঐতিহ্যগতভাবেই বেফাস কথা বলেন, সেই ঐতিহ্য ধরে রাখতে পেরেছেন জাহাঙ্গীর আলম চৌধুরী। চুরি ডাকাতি ছিনতাই মব থামাতে ব্যর্থ উপদেষ্টা রাত 3টায় সংবাদ সম্মেলন করেন। এই সরকারকে জনগণ 5 বছর চায়, সেই ক্যাম্পেইন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের সংস্কার হয়নি, কিছু বললেই বলা হয় যে আগের আমলের পুলিশ রয়েছে, সেই পুলিশ দিয়ে কাজ করা যাচ্ছে না, সেই পুলিশ সংস্কার করা যায় নাই। কিন্তু আপনারা আর কতদিন পর্যন্ত আগের আমলের পুলিশ, আওয়ামী পুলিশ এসব কথা বলবেন? এটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। আগের মতোই পিক এন্ড চুজ করে পুলিশ কাউকে পেটায়, কাউকে মব করতে দেয়। অন্তর্বর্তী সরকারকেও পুলিশ তার নিজের মতো করে ব্যবহার করে। আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি দেখে মনে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর উপর এই সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। বরং আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা অনেক বেশি মানবিক মানুষ, এটা প্রমাণ করার জন্য পুলিশ গিয়া কি খাচ্ছেন, তারপরে কি খাইলে ভালো হবে, কিভাবে টাকা জমা রাখলে ভালো হবে, এগুলি নিয়ে বেশি ব্যস্ত বলে মনে হইতেছে। এই আইন শৃঙ্খলার বিষয়ে অনেক বেশি রিল্যাক্টেন্ট মনে হইতেছে যে পুলিশের কর্তা ব্যক্তিদের। মপতন্ত্র সব জায়গায় দৃশ্যমান হইলেও কোর্ট কাচারি থেকে শুরু করে সব জায়গায় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সব জায়গায় আমরা
মানে আমরা এক ধরনের মানে কি বলবো দ্বিধা দ্বন্দ্ব ইফ বাট এগুলি দেখতে পাচ্ছি। অনেকেই বলে থাকেন যে ভাই বাংলাদেশে যা হইতে পারতো আর কি, যা হইতে পারতো তার চেয়ে ভালোই আসে। মানে একটা গল্প আছে না, এর চেয়েও খারাপ হইতে পারতো, গল্পটা মানে পরে আরেকদিন বলবো নি। আসলে সব কথাই আমি এর চেয়েও খারাপ হইতে পারতো দিয়ে আমি আসলে কইতে পারি। এই যে এখনো যে কিছু মানুষের ধারণা সরকার এই পোলাপাইনগুলির রাস্তায় রেখেছে কিছুটা আর্মিকে কাউন্টার করার জন্য, অথবা তৃণমূলে যেহেতু তাদের কোনো লোকজন নাই এই সব পোলাপানি সেগুলির অভাব পূরণ করতেছে। চাঁদাবাজিতে মানুষ অস্থির হয়ে আছে, যেখানে বিএনপির লোকজন বেশি জড়িত, এটা একদম দিবালকের মতো স্পষ্ট। বিএনপির লোকজন চাঁদাবাজিতে বেশি জড়িত। জুলাই আন্দোলনের মিত্র দলগুলির কাছে এই সরকার যেন অসহায়। এই সরকারের সময় অধিকার চাইতে গিয়ে পুলিশের পিটুনি খাইতেছে শ্রমিকেরা। সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় ছিনতাই শিকার একজন থানায় গিয়ে উল্টো বিড়ম্বনায় পড়েছেন। এই ঘটনা ফেসবুকে ভাইরাল হলে তখন পুলিশের টনক নড়ে। সরকারের কর্তারা নিরাপত্তা ইস্যুতে আবারও মনে করে দেয়, নিরাপত্তা ইস্যু এলেই পতিত ফেসিবাদীদের ষড়যন্ত্রের কথা বলেন। একজনকে গ্রেফতার করা হয়েছে, তিনি নাকি ট্রেনিং দেন একজন আর্মিকে। ভাই আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনা সরকার পুরাটা আর্মি, পুরাটা পুলিশ, পুরাটা র্যাব, পুরাটা বিজিবি সবারই লয়ে তো বৈশা ছিল। এখন এই 500 জন 300 জনের লয়ে ট্রেনিং দিয়ে আপনি করে ফেলাই দিব, এইগুলি গপ্প আপনারা এখন করবেন? ক্রসফায়ার করাটাই আপনার মনে করে দিই, ক্রসফায়ার করাটাই মানবাধিকার লঙ্ঘন? ব্যাপারটা এরকম না। রাষ্ট্রীয় বাহিনীর যেখানে উপস্থিত থাকার দায়িত্ব সেখানে যদি উপস্থিত না থাকা বা মানবাধিকার লঙ্ঘন হতে দেয়, নীরবে বা ইনঅ্যাকশনের মাধ্যমে একটা ভয়ানক অবিচার হতে দেয়, সেইটাও ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। আপনাদের হিউম্যান রাইটস কমিশন, যেটা একটা আন্তর্জাতিক কমিশন, সেটা আপনাদের নিয়ে কি বলছে? এই যে শ্রদ্ধেয় সরকাররা, এই যে শ্রদ্ধেয় সরকার প্রধানরা, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, এটা খেয়াল করে দেখেন। অন্য সময় হইলে কইতো যে সরকারে তাকে সে কইতো যেটা পয়সা দিয়ে করানো হয়েছে। আপনারা এটা এখনো বলেন নাই, কিন্তু এগুলি বাড়াবাড়ি কথা বা এগুলির পাতাটা মানে মজার ব্যাপার কি, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি যখন ক্ষমতায় আসছেন তারপর দিন থেকে আপনি বলে আসছেন যে আপনি আমার সমালোচনা করেন, কোনো অসুবিধা নাই। সমালোচনা করলে কোনো অসুবিধা কেমনে থাকবে? আপনি তো সমালোচনা কাঁদতে নেই না, আপনি তো আমাদেরকে আধা পয়সা পাত্তা দেন না। আপনি যেইটা যে সময় আপনার বলতে ইচ্ছা করে, করতে ইচ্ছা করে, সেইটা আপনি করেন। যেমন আপনি একটা নারীদের মান মর্যাদা অধিকার নিয়ে আপনি একটা নারী বিষয়ক সংস্কার কমিশন করছিলেন। আপনি সেই সংস্কার কমিশনের যে রিপোর্ট, সেইটা পড়ে আপনার কাছে মনে হয়েছে যেটা মারাত্মক ভালো রিপোর্ট। তারপরে যখন এই রিপোর্টটা নিয়ে আপনি একটা ব্যাকলেশ খাইলেন, অনেক রকম ভাবে আপনি একটা প্রতিবাদ দেখলেন, এনসিপির বড় বড় নেতারা গিয়ে ওইখানে গিয়ে বসে থাকলো, আপনি বুঝলেন যে এখন আর এটার কোনো খবর নাই। আছে কোনো খবর? আপনি ওইটার কই আসলে ওই আপনি যেটা কইছিলেন যে একটা অসাধারণ একটা রিপোর্ট, একটা অসাধারণ কমিশন, ওইটা রিপোর্ট কই? আপনি যে একটা জনপ্রশাসন সংস্কার কমিশন করছিলেন, একটা জনপ্রশাসন সংস্কার কমিশন, ওইটার রিপোর্টটা কই? ওই রিপোর্টটা কই আপনি বলেন তো? আপনার প্রেস সচিব যে আমাদেরকে বুঝায়, কেমন জানি উনি ডিকশনারি লয়ে বোঝার মতো বলে, এটা হচ্ছে মব, এটা হচ্ছে প্রেশার গ্রুপ। আপনারা প্রেশার গ্রুপকে আপনি মব দিয়া আটকাতে পারবেন না। মাইলস্টোন ইয়াতে গিয়া যখন আপনি আটকায় থাকলেন, ওটা প্রেশার ছিল না মব ছিল? আপনি বলেন তো, প্রেশার গ্রুপ ছিল না মব ছিল? বলছেন আপনি এটা? আপনি বলছেন যে ভাই এটা ছাড়া যে মানে কি বলে কোন রকম বল প্রয়োগ করা ছাড়া যে আমরা 9 ঘন্টা পরে এসছি, এইটাই আমাদের সবচেয়ে বড় কথা। আপনি এই জনপ্রশাসন সংস্কার কমিশনে আপনি অনেকগুলি প্রস্তাব করছিলেন, কেউ কইছিল যে এগুলি ভালো প্রস্তাব, অনেক কিছু দেখা টেকা এই প্রস্তাব করা হয়েছিল। এগুলি আপনি কেন করেন নাই? এগুলি করেন নাই কারণ হচ্ছে আপনি আমলাদের ভয় পান, আমলাদের কিছু কিছু জিনিস পছন্দ হয় না, সেজন্য করেন নাই। কিন্তু এই জনপ্রশাসন সংস্কার কমিশনের কিছু কিছু জিনিস কিন্তু আবার এটা আপনারা করতেছেন না। সেগুলি কি জানেন? আঞ্চলিকতা এবং এনজিও নির্ভরতাগুলি। কোথাও কোথাও পাবলিক টয়লেট বানানোর হিসাব নিকাশ, কোনো জায়গায় বিভিন্ন এনজিওর ওগুলি আপনাদের মানে প্রায়োরিটিতে এখন পড়ছে। জনপ্রশাসন যাতে রাজনৈতিক দলের হাতিয়ারে পরিণত না হয়, সেইটা নিশ্চিত আপনি কেমনে মানে ওইটা কিভাবে করছেন? আসলে এই সরকারও দলীয় সরকারগুলির মতো দুর্নীতির অভিযোগ মুক্ত না, এইটা হলো আসল কথা। আগের তত্ত্বাবধায়ক সরকারগুলো, এটা অবশ্য তত্ত্বাবধায়ক সরকার না, এটা তত্ত্বাবধায়ক সরকার না, ওনারা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং ওনারা এর থেকে আলাদা। আগের তত্ত্বাবধায়ক সরকারগুলির সাথে তার তুলনা দেওয়া যাবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি বলেছেন, ব্যবসায়ীরা তার কাছ থেকে অভিযোগ করতেছেন আগে ঘুষ 1 লাখ টাকা দিতে হইতো, এখন দিতে হয় 5 লাখ টাকা। এই কথা কিন্তু দুর্নীতি দমন কমিশনের যে প্রধান আছেন তিনিও কইতেছেন যে আগের ঘুষ আর পরের ঘুষ নেয়া।
কোনো কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে? প্রশাসনে, সচিবালয়ে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এই ছাত্র প্রতিনিধি নামে সমন্বয় পরিচয়ে তদবির বদলি বাণিজ্য কি থেমেছে? মোট কথা প্রশাসনের সকল পর্যায়ে যে দৌরাত্ম্য আমরা দেখতে পাচ্ছি তার কোনোটাই কি থেমেছে? মানে এই যে অরাজকতা, এই অরাজকতাটাকে আপনি দেখতে পাচ্ছেন? শুনেন, আপনি মানে আমাদের একজন প্রিয় নেতা, অনেকেরই প্রিয় নেতা মাওলানা ভাসানী, তিনি কাকমারি সম্মেলন, আপনি মনে আছে তো? কাকমারি সম্মেলনে মনে তো নিশ্চয়ই থাকবে, আপনি ইতিহাস খুব ভালো করে পড়েন, আপনার যাদের কথা বললাম তারাও খুব ইতিহাস ভালো করে পড়েন। কাকমারি সম্মেলনে শাসকদের উদ্দেশ্যে বলছিলেন যে আপনারা যদি এরকম চালায় যান তাহলে কিন্তু আমাদের একটা আসসালামু আলাইকুম দিতে হবে। মনে করে দিলাম। থ্যাংক ইউ সো মাচ।